আমন্ত্রণ আর আইসিএসটির জনতন্ত্র গণতন্ত্র। আপনাদের সঙ্গে আছি শেখ জায়েদ, সাবেক প্রধানমন্ত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার শারীরিক অবস্থার খোঁজ খবর আমরা সারা বাংলাদেশ, সারা দুনিয়া থেকেই মানুষজন নেয়ার চেষ্টা করছেন। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরাও বেগম খালেদা জিয়ার জন্য শুভকামনা জানিয়েছেন, তার সুস্থতার জন্য দোয়া করেছেন। ডাক্তার জাহিদ, যিনি সার্বক্ষণিক বেগম খালেদা জিয়ার এই অসুস্থতার পর থেকে, কারামুক্তির পর থেকে সার্বক্ষণিক যিনি খোঁজখবর রাখেন শারীরিক অবস্থার, তিনি ব্রিফিংয়ে বলেছেন সবার দোয়ায় এই যাত্রায় হয়তো খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন। আর বেগম খালেদা জিয়ার সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি এই খালেদা জিয়ার অসুস্থতার এই সময়ে যারা সহযোগিতা করেছেন, শুভকামনা জানিয়েছেন, সবাইকে দল এবং পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন। এবং তিনি বলেছেন দেশবাসীর সম্মিলিত সমর্থনই তার পরিবারের শক্তি এবং প্রেরণার উৎস। সব মিলিয়ে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থায় এখন সার্বক্ষণিক আলোচনায়। আমরা এই প্রসঙ্গে কথা বলতে চাই। তিনজন অতিথি আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন, পরিচয় করে দিতে চাই তাদের সঙ্গে। আমার ডানে আছেন অধ্যাপক ডক্টর আব্দুল লতিফ মাসুম, রাষ্ট্রবিজ্ঞান ও সাবেক অধ্যাপক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, স্বাগত আপনাকে। মাঝখানে আছেন সাদাত হোসেন সেলিম, চেয়ারম্যান বাংলাদেশ এলডিপি, স্বাগত আপনাকেও। এবং সর্বডানে আছেন মোশাররফ আহমেদ ঠাকুর, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিএনপি নেতা, স্বাগত আপনাকেও। শুরু করতে চাই মোশাররফ আহমেদ ঠাকুর, আপনাকে দিয়ে। বেগম খালেদা জিয়ার এই শারীরিক অবস্থায়, আসলে শারীরিক অবস্থার বর্ণনা তো করে শেষ করা যাবে না, বা বলাও যাবে না। আমাদের বিস্তারিত যতটুকু চিকিৎসক জানায় ততটুকুই আমরা বলতে পারি। ওনার এই অবস্থায় আসা, যেটি অবর্ণনীয় জুলুম, নির্যাতন এবং চিকিৎসা বঞ্চিত রাখা, সেটি নিঃসন্দেহে আপনি ভালো করে বলতে পারবেন। সংক্ষেপে যদি একটা আমাদের বলেন। ধন্যবাদ জায়েদ, আপনাকে, আপনার দর্শক শ্রোতা অপরদীপ বিজ্ঞ আলোচক। দেখুন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সামনে বহুবার আপোষের সুযোগ এসেছিল জীবনে, এবং এটা 2018 সালে ওনাকে কারাবরণের আগেও এইরকম সুযোগ ছিল। 2018 সালের ফেব্রুয়ারির 8 তারিখে উনি কিন্তু দেশের বাইরে গিয়েছিলেন। এর মাস দুয়েক আগে উনি ফিরে এলেন রায় ঘোষণার আগে, এবং রায়ের যে বর্ণনাটা যদি শুনেন, ওটা তো বহুবার আমরা আলোচনা করেছি। কিন্তু এই 5 বছর জেল, এগুলি কখনোই অ্যাটর্নি জেনারেল নিজে হাইকোর্টে কখনোই আপত্তি উত্থাপন করেন না। এটা অটোমেটিক্যালি জেল হয়ে যায়। আবার হাইকোর্টে যে 10 বছর হয়ে গেল, এবং সবাই ধারণা করতেন যে হাইকোর্টে এটা টিকবে না, টিকবে না, সেটা পরের কথা। হাইকোর্টে উনি বৃহস্পতিবারে যদি বা বুধবারে যদি উনি কারাগারে ঢুকেন, রবিবারে বেরিয়ে আসবেন। বাট সেটা 7 বছরে শেষ হয় নাই। তো এই যে পরিস্থিতিটা, এটা উনি 2018 সালের নির্বাচনের আগেও তার কাছে এইরকম প্রস্তাবনা ছিল, তিনি এটা আপোষ করেন নাই। তো আমি এই দিকটা না আলোচনা করে আমি একটা বলি যে আমার এখানে টিচার, সরাসরি আমাকে না পড়ালেও আমাদের সেম ডিপার্টমেন্টে উনি জাহাঙ্গীরনগরের টিচার ছিলেন। একটা দেখবেন কি ঘটার ছিল, কি ঘটলো, থিসিস অ্যান্টিথিসিস। 1982 সালের 24শে মার্চ জেনারেল এরশাদ ক্ষমতা নেওয়ার পর 83 সালের 1 এপ্রিল দেওয়া হয়, ঘরোয়া রাজনীতি দেওয়া হয়, এবং 2 এপ্রিলে মিরপুরের বিউটি সিনেমা হলে বিএনপির বিরুদ্ধে একটা তলবি সভা বিএনপির আরেকটা গ্রুপ আহ্বান করে, শামসুল হুদা চৌধুরী এবং ডাক্তার প্রফেসর এম এ মতিন। তো বিএনপির জাস্টিস সাত্তার চেয়ারম্যান, তার সমর্থিত গ্রুপ, অন্যান্যরা নয়াবাজার বিএনপির মহানগর অফিসে তারা বর্ধিত সভা ডাকলেন,
সেই বর্ধিত সভায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তখনও তাকে দেশনেত্রী বলা হয় নাই, একেবারেই কয়েকদিন আগে জিয়াউর রহমান শহীদ হয়েছেন, এর দগদগে স্মৃতি সব কিছু নিয়ে এদিন ম্যাডাম খুব অসুস্থ ছিলেন। আমরা খুব কাছে থেকে, তখন আমরা একেবারেই সেকেন্ড ইয়ারের ছাত্র, তো আমরা কাছে থেকে দেখলাম উনি ওনার বড় ছেলেকে সাথে নিয়ে আসলেন নয়াবাজার দোতলায়। এবং বিএনপি, শহীদ জিয়ার যে বিএনপি, এটা টিকে গেল। তারপরেও পরের দিন প্রায় 140 থেকে 150 জন, মানে 200 জন বিএনপির, 207 জন বিএনপির জাতীয় সংসদ সদস্যের মধ্যে 140 থেকে 150 জন হুদামতিনের সাথে চলে গেলেন। তারপরে দেখবেন আবার 85 সালে ভাঙন হয়েছে, শাহজিজরা আরেকটা গ্রুপ নিয়ে গেলেন মাইদুল ইসলাম মুকুলদেরকে নিয়ে। এবং এই সবগুলি ঝড় তুফান সাইক্লোন জলোচ্ছ্বাস বিএনপির উপর থেকে একদিকে হচ্ছে নির্যাতন, আরেকদিকে হচ্ছে প্রলোভন। প্রলোভন এবং নির্যাতনের মুখোমুখি দাঁড়িয়ে নতুন বিএনপি গড়ে তোলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যেটা থামানোর কথা ছিল জাস্টিস সাত্তারের। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া এভাবে, যে শহীদ জিয়াউর রহমানের রেখে যাওয়া যে বিএনপি, সেই বিএনপিকে একটা সংগ্রামের বিএনপি, একটা আন্দোলনের বিএনপি হিসাবে যে গড়ে তোলার দায়িত্বটা একজন গৃহবধূ থেকে একজন সংগ্রামী নেতৃত্বের পরীক্ষায় বারবার তাকে উত্তীর্ণ হতে হচ্ছে। আমি শেষ করব এই পর্বে এইটুকু নিয়ে। 86 সালে চট্টগ্রামে রাজনীতি করতেন উনি। চট্টগ্রামে আমাদের ওই সময়ে আওয়ামী লীগ নেত্রী, তিনি ঘোষণা করে আসলেন লালদিঘির ময়দানে, এরশাদের অধীনে যারা নির্বাচনে যাবে এরা হবে জাতীয় বেঈমান। একদিন পরে দেখলাম যে তারা চলে গেল, লং ড্রাইভে গেলেন, কথিত আছে লং ড্রাইভে গিয়ে ফায়সালা হলো 12 কোটি টাকার মতো নেবেন উনি, নিয়ে ইলেকশনে চলে গেলেন। জামাত গেল, বেগম খালেদা জিয়া রইলেন, তার কথা জনগণের কাছে কথা দিয়েছিলেন যে এরশাদের অধীনে নির্বাচনে যাব না, গেলেন না। আমাদেরকে অনেকে টিটকারি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে, কে তোদের নেত্রী আমেনা বেগম হবেন, মানে আমেনা বেগম মানে আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা 1969-এ উনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। শেখ মুজিব তাকে পরে সাংগঠনিক সম্পাদক হতে দেননি। তো আমাদেরকে এটা বলতেন। জি। তো সেখান থেকে খালেদা জিয়া দেশনেত্রী হয়েছেন এবং 88 সালের নির্বাচন হয়েছে, খালেদা জিয়া অংশগ্রহণ করেন নাই। মানে এরশাদের অধীনে তিনি নির্বাচনে অংশ না গ্রহণ করে এরশাদকে তাড়িয়েছেন এবং প্রধানমন্ত্রী হয়েছেন কয়েকটা শিশু বাচ্চাদেরকে নির্ভর করে। তার সাথে ওই সময় যে প্রবীণ রাজনীতিবিদ যারা দায়িত্ব পালন করার কথা ছিল, এরা তেমন একটা পালন করে না, গোটা কয়েকজন পালন করেছেন। এদেরকে সম্মানিত করেছেন দেশনেত্রী খালেদা জিয়া, প্রত্যেকেই সম্মানিত করেছেন। এবং খালেদা জিয়ার যে অ্যাকোমোডেটিভ পলিটিক্সটা, ভারসাম্যের যে একটা রাজনীতি, এবং সারা পৃথিবী জুড়া যে তার যে সহিষ্ণুতা এবং সব সিদ্ধান্তের ক্ষেত্রে অটল অবিচল থাকার যে একটা ভাবমূর্তি, এটা পৃথিবীতে খুঁজে পাওয়া খুব বিরল। আসবো আপনার কাছে আবারও একটু খালেদা জিয়ার শারীরিক অবস্থার, সার্বিক পরিস্থিতি, সেখানকার সব কিছু একটু জানতে চাই। সহকর্মী মাসুদ সুমন আছেন এভার কেয়ার হাসপাতালের সামনে। মাসুদ সুমন, 3 বাহিনী প্রধান এসেছিলেন আমরা জেনেছি, জামায়াতের আমিরও এসেছিলেন, কেউ কথা বলেছেন কিনা দলের পক্ষ থেকে, কারো সঙ্গে কেউ আপনাদের সাথে কথা বলেছেন কিনা, সর্বশেষ পরিস্থিতি কি কি তথ্য আছে আপনার কাছে আমাদেরকে একটু জানাবেন। ধন্যবাদ। ঠিক 9টা 20 দিকে 3 বাহিনীর প্রধান আসেন এবং হাসপাতালের ভিতরে প্রবেশ করেন। কিছুক্ষণ 5-6 মিনিটের মতো এখানে অবস্থান করেছেন, তবে গণমাধ্যমে কথা বলেনি।
ঠিক 10টার পর 10:15 দিকে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি ভেতরে যান। আমরা যেমনটি দেখেছি, একটি ভিডিও আমরা দেখেছি, সেখানে ভেতরে গিয়ে তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখেছেন এবং সেখান থেকে বেরিয়ে এসে গণমাধ্যমেও কথা বলেছেন। তিনি যেমনটি বলছেন, সারাদিনই আমরা যেমনটি জেনেছি, বিশেষ করে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জেডএম জাহিদ যেমনটি বলেছেন যে উনি ওষুধ নিতে পারছেন বা শারীরিক অবস্থা ক্রিটিক্যাল হলেও মোটামুটি মেডিসিন গ্রহণ করতে পারছেন, এমনটি বলা হয়েছে। জামাতে আমিরও একই কথা বলেছেন যে অবস্থা সংকটাপন্ন, তবে মহান সৃষ্টিকর্তা যদি চান বা মেডিসিন নিতে পারছেন, ফেরার সম্ভাবনাও হতে পারে, বা সবার কাছে দোয়া চেয়েছেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং বলছিলেন তিনি এর আগেও অনেকবার আসার চেষ্টা করেছেন, বা বিএনপির পক্ষ থেকে বা এই যে নেতাকর্মীদের ভিড় না করার যে আহ্বান করা হয়েছিল এই কারণে আসেননি। আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি, যুক্তরাজ্যের যে মেডিকেল টিম আসার কথা আজ রাতে, এবং আসার পরে সিদ্ধান্ত নেওয়া হবে মূলত দেশেই চিকিৎসা হবে বা এখানে যে চিকিৎসা হচ্ছে সেটি কেমন হচ্ছে, বা এই মুহূর্তে দেশের বাইরে নেওয়ার সম্ভাবনা আছে কিনা বা নেওয়া যাবে কিনা, সেই সিদ্ধান্তটি নেওয়া হবে। আপনারা যেমনটি দেখছেন, এখনও এভারকেয়ারের সামনে সারাদিনই নেতাকর্মীরা আসছেন, দেশের বিভিন্ন স্থান থেকে আসছেন, তারা দোয়া চাইছেন এবং এখন পর্যন্ত এখন 11টা পর্যন্ত অনেকেই এখানে অবস্থান করছেন। বিভিন্নভাবে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও এখান থেকে কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়া যায়নি। তো আপনাদের সব মিলিয়ে যদি আমি বলি, তাহলে এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার চিকিৎসায় এখানে যে মেডিকেল টিম রয়েছে তারা চিকিৎসা দিচ্ছেন এবং মেডিসিন গ্রহণ করছেন, ফলে বিএনপির পক্ষ থেকে এবং যারা দেখতে এসেছেন সবাই দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এই ছিল সর্বশেষ। ধন্যবাদ মাসুদ সুমন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সহকর্মী মাসুদ সুমন এভারকেয়ার সামনে থেকে যুক্ত ছিলেন। জনাব সাদাত হোসেন সেলিম, আপনার কাছে আসতে চাই। দেশবাসী যেভাবে দোয়া করছে এবং এই যে নেতাকর্মীদের সরানো যাচ্ছে না এভারকেয়ার হাসপাতালের আশপাশ থেকে, আপনি আপনার ছাত্র জীবনটায় জাতীয়তাবাদী ছাত্রদল করেছেন এবং বেগম খালেদা জিয়ার রাজনীতিতে আসাটা আপনার দেখেছেন, আপনার কাছ থেকে একটু শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। আসলে খুব বিষণ্ণ মনেই এখানে কথা বলছি। গেল কয়েকদিন যাবৎ আসলে কোনোভাবেই নিজকে শান্ত রাখতে পারছি না আর কি। যেদিন 2018 সালের 8ই ফেব্রুয়ারিতে বেগম খালেদা জিয়াকে কারাগারে নিয়ে গেছে, সেদিন খুব অজোরে কান্না করেছি, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছি। দেখুন, সেদিন কিন্তু বেগম খালেদা জিয়াকে জেলে নেওয়ার পরে আমরা কিন্তু বাঘা আইনজীবীদের সাথে, এমনকি অনেক বিচারকের সাথেও কথা বলেছি। তারা বলল যে এই মামলায় বেগম জিয়ার সাজা হতে পারে না, আর সাজা হলো সর্বোচ্চ প্রথম শুনানিতেই হাইকোর্ট ওনাকে রায় দেবে, কারণ ওনার বয়স, ওনার পদবি এবং মহিলা হিসেবে ওনাকে বিবেচনা করে ওনাকে আপনার সাজা মকুব করবেন এবং জামিন দেবেন। কিন্তু আমরা কি দেখলাম যে হাইকোর্টে ওনাকে আরও সাজাটা বাড়িয়ে দিলেন 10 বছরের একটা মিথ্যা মামলায়, এবং ওনাকে কারাগারের মধ্যে 400 বছরের পুরনো একটা কারাগারে ওনাকে রাখা হয়েছে, একটা দুর্গে রাখা হয়েছে। সেখানে আপনার শত অবস্থা, বড় বড় ইঁদুরের অত্যাচার ইত্যাদি, হেন কোনো শেখ হাসিনার প্রতিহিংসার নির্মম শিকার বেগম খালেদা জিয়া। একটা আরেকজন মহিলার প্রতি অথবা একজন নেত্রী আরেকজন নেত্রীর প্রতি কতটা নির্মম, নিষ্ঠুর এবং পৈশাচিকতা দেখাতে পারে, সেটা শেখ হাসিনা দেখিয়েছেন। তবে আমরা মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা বেগম খালেদা জিয়াকে বাঁচিয়ে রেখেছেন এবং বেগম খালেদা জিয়া দেখেছেন যে তার সামনে শেখ হাসিনাকে পালিয়ে যেতে এবং তার সমস্ত সাঙ্গপাঙ্গদেরকে নিয়ে পালিয়ে যেতে। তারপর থেকে বেগম খালেদা জিয়া আজ পর্যন্ত কখনো শেখ হাসিনার নামে একটি শব্দ উচ্চারণ করে নাই। ওনার আচরণে, কথাবার্তায়, চলনে বেলনে এবং কথাবার্তার পরিমিতি বোধ ওনাকে একটা অনন্য অসাধারণ উচ্চতায় নিয়ে গেছেন। আজকে সারা বাংলাদেশের মানুষ কাঁদছে, সারা বাংলাদেশের মানুষ প্রার্থনা করছে, বেগম খালেদা জিয়ার জীবন ভিক্ষা চাচ্ছে, এবং বেগম খালেদা জিয়ার এই মুহূর্তে আমাদের বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যে লড়াই, এই লড়াইতে বেগম খালেদা জিয়ার শারীরিক উপস্থিতি আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন।
মানে এত বেশি প্রয়োজন যেটা আমরা বুঝিয়ে বলতে পারবো না। কিন্তু ধরেন জীবন মৃত্যুর মালিক তো আল্লাহ তাআলা, আমরা প্রার্থনা করতে পারি, চিকিৎসকরা চিকিৎসা করতে পারেন। আমরা যতটা জানি, আমরা বেশ কয়েকবারই এবা কেয়ার হসপিটালের সামনে গিয়েছি এবং আসলে অজরে কান্না করেছি। তো সেখানে আপনার ডক্টর জাহিদ সাহেব যেভাবে বলছেন, এর বাইরে তো আসলে আমাদের বলার কিছু নাই। বেগম খালেদা জিয়ার আপনার শরীর ওষুধ নিচ্ছেন, আমরা একটা আশা করছি উনি একটু স্থিতিশীল হলে ওনাকে যদি আরও উন্নত চিকিৎসা দেওয়া যায়। এখন যেমন এখানে আপনার বিভিন্ন দেশের যে চিকিৎসকরা তারা জুমে আছেন, তারা আসছেন, যা 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 করা দরকার সরকারের পক্ষ থেকেও সেটা করা হচ্ছে। আপনি দেখুন সমস্ত আপনার মানে রাষ্ট্রের পক্ষ থেকে বিশেষ মোনাজাত করা হয়েছে ওনার জন্য, ক্যাবিনেটে 3 বাহিনীর প্রধান এসে দেখা গেছেন, দলমত নির্বিশেষে প্রত্যেকে ওনার জন্য দোয়া করছেন। ওনার জীবনটা আসলে খুব সংগ্রামের জীবন, কষ্টের জীবন। উনি চাইলে একটু আপোষ করলে 1/11-এর সময় আপনাদের মনে আছে যে ওই সময় প্রায় সাংবাদিকরা কিন্তু এয়ারপোর্টে গিয়ে বসে থাকতো যে কোনো সময় বেগম খালেদা জিয়াকে জোর করে বিদেশগামী বিমানে উঠিয়ে দেবে, কিন্তু তিনি সেদিন যান নাই, যে কোনোভাবে তাকে পাঠানো সম্ভব হয়নি। তিনি অনমনীয় একটা জিদ ধরে বসেছিলেন যে না, উনি এদেশেই থাকবেন, এবং উনি এদেশেই ছিলেন। এবং উনি আপনার বলেছেন যে আওয়ামী লীগ থেকে পচে গলে দুর্গন্ধ বের হবে, এবং সেটা বের হয়েছে। উনি তো আপনাকে স্নেহ করতেন, আমাকে খুবই স্নেহ করতেন। আমি ওনার প্রতি এত কৃতজ্ঞ যে আমার একটা সৌভাগ্য হয়েছে যে উনি প্রধানমন্ত্রী হিসাবে একটা জনসভায় আমি সঞ্চালনা করেছি। পরবর্তীকালে আমি যখন 18 দলীয় জোট হিসাবে ওনার সাথে যখনই দেখা করেছি, উনি দেখলে মাত্র সেলিম বসো, বা সেলিম কেমন আছো সেলিম, এই কথাটা উনি বলতে নেই, উনি আমাকে বিশেষ চোখে দেখতেন। এবং এটা বলার বাইরে আমি এটা ভুলতে পারি না যে আমি 2-4 জন সিনিয়র নেতা সহ ঢুকছি, কিন্তু উনি আমার দিকে তাকিয়ে বলতেন সেলিম কেমন আছো। এখন আমরা কী বা করতে পারি আপনার প্রার্থনা করা ছাড়া। বেগম খালেদা জিয়া দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, এদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন। বেগম খালেদা জিয়া দেশের গণমানুষের মুক্তির জন্য লড়াই করেছেন, নিজেকে উৎসর্গ করেছেন, নিজের একটা পুত্রকে উৎসর্গ করেছেন। আরেক পুত্র অত্যাচারিত হয়ে দেশ ত্যাগ করার পরেও আপনার বেগম জিয়াকে কোনোভাবে মচকানো যায়নি, তিনি কোনোভাবেই বা তাকে ভাঙানো যায়নি। এখন তিনি দলমত সকলের ঊর্ধ্বে একজন সারা বাংলাদেশের একটা প্রতীক, বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বের একটা প্রতীক হিসাবে উনি নিজকে উপস্থাপন করেছে। আমরা কায়মবাক্যে আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ তাআলা ওনাকে তো 5 বার মৃত্যুর মুখ থেকে উনি ফেরত এসেছেন, এবারও আল্লাহ তাআলা তাকে হয়াত দারাজ করবেন, হয়াত দেবেন, উনি দীর্ঘায়ু লাভ করবেন। আমরা আল্লাহর কাছে কায়মবাক্যে প্রার্থনা করি উনি যেন অন্তত এটা দেখে যান যে তার প্রিয় দল বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছেন, তার পুত্র যে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে নিরলসভাবে পরিশ্রম করেছেন, তিনি দেশের দায়িত্ব নিয়েছেন। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন তাকে দীর্ঘ হায়াত দান করে, এবং আল্লাহ তাআলা আমাদের যেন এই করুণাটা করে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। অনেকটা আবেগপ্রবণ হয়ে পড়েছেন জনাব সাদাত হোসেন সেলিম। অধ্যাপক ডক্টর আব্দুল লতিফ মাসুম, আপনার কাছে বেগম খালেদা জিয়ার এই সংগ্রামী জীবন এবং এই গণতন্ত্রের জন্য নিজের যে ত্যাগের পরে এখন উনি একটি সংকুলান কঠিন অবস্থার মধ্যে আছেন, এই সময়টা আসলে ওনার উপস্থিতিটার গুরুত্বপূর্ণ উনি বলছিলেন। কেন গুরুত্বপূর্ণ, কি কি পয়েন্টে আপনার কাছে মনে হয় যে? প্রথমেই আপনাকে মনে করিয়ে দেই যে বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়ার আগমন একটা ধূমকেতুর মতো। একটা স্বাভাবিক পরিবেশে বেগম জিয়াউর রহমান ফার্স্ট লেডি হননি, জিয়াউর রহমান তাকে প্রদর্শন করেননি, এমনকি রাজনীতির অলিগলি তাকে চেনাননি। সেই গৃহবধূ ঠাকুর বলেছেন যে কিভাবে কৌশলে নয়াবাজারের ওই সমাবেশে তিনি যোগদান করেছিলেন। তারা এসেছিল তাকে ওই সমাবেশে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তিনি তাদেরকে বললেন যে তোমরা যাও, আমি আসছি, এই বলে তিনি কৌশল করে নয়াবাজারে চলে গেছিলেন। এবং এই যে নেতৃত্ব নেওয়ার পরে সবাই আমরা বলাবলি করছি বা আমরা জানি যে কিরকম ঝঞ্ঝা ঝড় অন্যায় অত্যাচার তাকে অতিক্রম করেছে।
একজন গৃহবধূ কি করে রাজনৈতিক ভাষায় কথা বলতে পারেন, তাকে তার সাহস, তার দৃঢ়তা, তার যে দূরদৃষ্টি, এটি বিএনপিকে একটা প্রাতিষ্ঠানিকতা দিয়েছে। বিএনপি অর্জন করেছে রাষ্ট্র ক্ষমতা। আমি এ বিষয়ে রওনক জাহান, আমাদের রাষ্ট্রবিজ্ঞানের একজন প্রবীণ ব্যক্তিত্ব, তিনি জিয়াউর রহমানের ভক্ত নন, তিনি ওই বিপরীত ঘরানার মানুষ, কিন্তু তিনি তার পলিটিক্যাল পার্টিস স্টাডিজ পলিটিক্যাল পার্টিস গ্রন্থে এই কথাটা উল্লেখ করেছেন যে খালেদা জিয়া টার্ন দি বিএনপি ফ্রম এ সরকারি পার্টি টু পপুলার পার্টি। তিনি বিএনপিকে যে বলা হয় যে মানে ক্যান্টনমেন্টের পার্টি বা সরকারি পার্টি, সেই সরকারি পার্টিটাকে দীর্ঘ 9 বছরের আপসহীন সংগ্রামের মাধ্যমে খালেদা জিয়া প্রতিষ্ঠিত করেছেন। এবং আশ্চর্যের বিষয় যে আওয়ামী লীগের মতো এত পুরনো পার্টিকে চ্যালেঞ্জ করে তিনি 1991 সালে বিজয় অর্জন করেন এবং সরকার গঠন করেন। এখন এই মুহূর্তে আজকে যে এই অতিক্রান্ত সময়ের পরে যে সময় আমরা বেগম খালেদা জিয়া নিয়ে কথা বলছি, তিনি নিবিড় পরিচর্যায় আছেন এবং আল্লাহর কাছে গোটা জাতি প্রার্থনা করছে, মোনাজাত করছে। আমি মানুষের আবেগ দেখে আমি নিজেও আবেগ আপ্লুত যে একজন পার্টি প্রধান, এখন বিএনপির পার্টি প্রধান নন, তিনি রাষ্ট্রের প্রতীক, তিনি সার্বভৌমত্বের প্রতীক, তিনি আমাদের নেত্রী, গোটা কোটি কোটি মানুষের নেত্রী, মহিষী নেত্রী। সুতরাং তার এই মুহূর্তে উপস্থিতিটা অনিবার্য। যে বিষয়টি আপনি গুরুত্ব দিচ্ছিলেন যে এই সময়টা তার মানে উপস্থিতি প্রয়োজন কেন, এটা ভাই বলেছেন যে এখন এমন একটি প্রান্তিক সময় আমরা এসেছি যে সময়টিতে বিএনপি আবার একটি উচ্চ ক্ষমতায় বা রাষ্ট্রিক ক্ষমতায় যাওয়ার একটি 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 নিরঙ্কুশ বিজয় লাভের একটা বড় সম্ভাবনা আছে। লোকেরা বলছে যে পার্টি ইন ওয়েটিং, গভর্নমেন্ট ইন ওয়েটিং। তো সুতরাং এই সময়টায় বিশেষ করে বাংলাদেশের যে রাজনীতি, তাতে তার যে অভিভাবকত্ব, তার যে উপদেশনা, তার নির্দেশনা, এমনকি তার ব্যক্তিগত উপস্থিতি গোটা জাতিকে আন্দোলিত করত। সেই কারণে এবং গোটা বিশেষ করে তারেক রহমানের অভিভাবক হিসাবে তার উপস্থিতি এই বাংলাদেশে এই সময়টা খুব বেশি প্রয়োজন। এবং সেই কারণেই প্রতিটি মানুষ, দেশের প্রতিটি মানুষ প্রার্থনা করে যে তিনি যেন আল্লাহর রহমতে এবং মানে কোটি কোটি মানুষ প্রার্থনা করছে তিনি যেন আবার আমাদের মাঝে ফিরে আসেন সুস্থ হয়ে। ধন্যবাদ আপনাদের তিনজনকে। একটা বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরে আবার কথা হবে। দর্শক, বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন RSL জনতন্ত্র গণতন্ত্র। বেগম খালেদা জিয়ার এই শারীরিক দুরবস্থা যেটি এখন বিরাজ করছে, এই অবস্থায় তার বড় ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে আসছেন দেশে, এটি মানুষের প্রশ্ন অনেক বেশি। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব, তিনি বলেছেন এরকম শারীরিক অবস্থা থাকলে খুব শীঘ্রই তারেক রহমান দেশে ফিরবেন। আরও কোনো তথ্য আছে কিনা এটি একটু জানার চেষ্টা করব। মোশাররফ আহমেদ ঠাকুর। ধন্যবাদ আপনাকে। আমি যেখান থেকে শেষ করছিলাম ওই জায়গাটাতে কথা বলি। সময় বেশি সেটা হচ্ছে, আমি খুব 2 মিনিটের মধ্যে বলি। সেটা হচ্ছে যে স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশনেত্রী হন। এটা সারা দেশের মানুষ তাকে নতুন একটা জননেতা, জননেত্রী, এগুলো থেকে আলাদা একটা শব্দে ভূষিত করে। এবং 91 সালে বিএনপি একটা অগোছালো পার্টি, তারপরেও দেশের মানুষ তাকে সম্মানিত করেছে প্রধানমন্ত্রী, প্রথম বাংলাদেশের প্রধানমন্ত্রী, নারী প্রধানমন্ত্রী। তো সেই 91 সালে মানুষ তাকে সেই সম্মানটা দিয়েছে। আপনি কালের পরিক্রমায় যে শেখ হাসিনা 2008 সালের ডিসেম্বরে ক্ষমতা দখলের পর আপনি 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পর আপনি দেখবেন যে
বিএনপি কিন্তু 13 সালে 5টা সিটি কর্পোরেশনে জিতে যায়। 14 সালে শুধু নির্বাচনে গেলেই বিএনপি হয়তো পাওয়ারে আসতো, কিন্তু বেগম খালেদা জিয়া বলেছেন না, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আমি ইলেকশনে যাব না। এবং এই 14 থেকে এই যে 14তে ভোটারবিহীন 153 সিটে অটো পাস, এবং এরপর যে আন্দোলনটা জারি রাখেন দেশনেত্রী খালেদা জিয়া, একমাত্র অন্যান্যরা কিন্তু, তার সাথে অন্যান্যরা কিন্তু 20 দলটা কিন্তু রীতিমতো চুপ হয়ে যায় অনেকেই। আজকে যারা খুব বড় বড় কথা বলেন, এরা কিন্তু 2015-র পরে একবার গর্তে ঢুকে যান। তো আমি বলছি যে বেগম খালেদা জিয়া যদি 2014-15 থেকে যদি কন্টিনিউয়াসলি আন্দোলনটা জারি না রাখতেন, অথবা কোনো কারণে আপোষ করতেন, আজকে উনার যে এক হাত বেঁকে গিয়েছে এই চিকিৎসা না পাওয়ার কারণে, চিকিৎসার সুযোগ না পাওয়ার কারণে, আজকে অনেকেই বলছেন এই হাতটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার না, এটা হচ্ছে বাংলাদেশের প্রতিমূর্তি। শেখ হাসিনা বাংলাদেশকেই স্বাভাবিকতাকে নিশ্চল করে দিয়েছে। আজকে বলেন অনেকেই যে কম্বোডিয়ার হুনসেনের মতো বাংলাদেশ হয়ে যেত, কারণ শেখ হাসিনা তার আরেকজন উত্তরসূরি ডিক্লেয়ার করে যেত। তো এই জন্য আজকে বেগম খালেদা জিয়ার যে অবদানটা গণতন্ত্রের ক্ষেত্রে, গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে তার যে অপরিসীম অবদান, এবং দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, আমার কোনো প্রভু দেশের বাইরে নাই, এটা বেগম খালেদা জিয়া প্রতিষ্ঠিত করতে পেরেছেন। এবং আজকে দেখুন তার দেশপ্রেমের প্রতিদান হিসাবে সারা বাংলাদেশের মানুষ, আমি তার কর্মী হিসাবে আমি দেখছি যে আজকেও আমি বানিয়াচুঙ্গের হবিগঞ্জের প্রায় বেশ কিছু লোকজন আমাকে ফোন করেছে। একজন মানুষের নাম হচ্ছে আব্দুল হামিদ, তাকে মানুষ বলে ভাসানী, তার বয়স 90 বছর। সে কান্না করছিল রীতিমতো যে বাবা উনি সারভাইভ করবে তো। আমি বলছি দোয়া করেন সবাই মিলে। তো এই যে সারা দেশ জুড়ে যে দোয়া, যেটা 1976 সালে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে জিয়াউর রহমান দেখতে যাচ্ছিলেন, যে আপনার মনে আছে যে ইয়েতে গিয়েছিলেন পিজি হাসপাতালে, আজকে মনে হচ্ছে যে আব্দুল হামিদ খান ভাসানীকে যে রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে দেখতে গিয়েছিলেন, সিএমএল এ তখন উনি তো রাষ্ট্রপতি হন, তো ঠিক এইরকম আজকে 3 বাহিনীর প্রধান দেশনেত্রী খালেদা জিয়াকে দেখতে আসছে। তো আমি মনে করি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের জাতীয় ঐক্যের প্রতীক। তিনি আমাদের অতীতে যেমনি আমাদের অতীতকে গৌরবোজ্জ্বল করেছেন, আমাদের ভবিষ্যৎ পথকে তিনি, সংগ্রামের পথকে তিনি নির্দেশ করবেন। তিনি যেন আল্লাহ তাকে যেন অনেক হায়াত দারাজ করেন, এবং আমাদের জাতীয় ঐক্যের প্রতীক হিসাবে তিনি যেন আমাদের মাঝে অনেক দিন বেঁচে থাকেন। ধন্যবাদ আপনাকে। সাদাত হোসেন সেলিম, তারেক রহমান প্রসঙ্গে প্রশ্নটি করেছেন, উনি কখন ফিরছেন, কি ধরনের খোঁজ খবর আছে আপনার কাছে? জনাব তারেক রহমান, তো আমরা সবসময় জানতাম যে মানে নির্বাচন শিডিউল ঘোষণার আগে পরে উনি আসবেন, এই ধরনের একটা মেসেজ আমাদের কাছে ছিল। তার আগে দিয়ে উনি একটা স্মার্ট সিদ্ধান্ত নিয়েছেন যে 237টি আসনে মানে মনোনয়ন দিয়েছেন, এবং বাকি যেগুলো মনোনয়ন দেওয়ার ব্যাপারে ওনার অনেকটা চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে আছে মনোনয়ন দেওয়ার ব্যাপারে। যদিও আপনার জোটের যারা ছোটোখাটো নিবন্ধিত রাজনৈতিক দলগুলো নিজস্ব প্রতীকে নির্বাচন করবে, সেই ক্ষেত্রে এখন বিএনপি একটু সতর্কতার সাথে পূর্ণ যাচাই করছে যে মানে ছোট দলের বড় নেতা বাট নির্বাচনী এলাকায় জিতে আসার মতো কতটা পরিস্থিতি, এবং সেখানে বিএনপি কতটা গ্রহণ করবে বা তাকে কীভাবে ইয়ে করবে, এসব কারণে হয়তো কিছু একটু দেরি হয়ে গেছে। বাট এটাও শেষ করে উনি যথাসময় চলে আসবেন ডিসেম্বরের প্রথম সপ্তাহে, এটা আমাদের কাছে একদম মানে পাক্কা নিউজ ছিল আর কি, একদম মানে অথেন্টিক একটা নিউজ। মানে এখন তো এখন ধরেন বেগম খালেদা জিয়া একদম জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, কখনো একটু ভালোর দিকে, কখনো আবার একটু ইয়ে হয়। তো এখন গত 2 দিন ধরে ধারাবাহিকভাবে উনি ধরেন আমরা পরশু মানে একটা নির্ঘুম রাত কাটিয়েছি, তো এখন কিছুটা স্টেবল বলে আমরা মনে করছি। তো গতকালকে তো স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে আলোচনা হয়েছে, এবং সেখান থেকে জনাব সালাউদ্দিন সাহেব বলেছেন যে উনি শীঘ্রই ফেরত আসবেন, আজকে মহাসচিব বলেছেন। তো আমার ধারণা যে উনি খুব দ্রুতই উনি দেশে ফেরত আসবেন, কারণ সারা দেশ আসলে ওনার জন্য অপেক্ষা করছে। একদিকে ওনার মায়ের পাশে থাকা, এবং মানে ওরা মায়ের পাশে থাকলে যেমন আপনার মাও আপনার উজ্জীবিত হবেন, তিনিও মোটামুটি একটা মায়ের স্নেহ পাবেন।
তো সেই অবস্থার মধ্যে দিয়ে আবার রাষ্ট্রীয় দায়িত্ব আছে, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করা অনেক সময় আপনার পরিবারকে আপনার কোরবানি করে হলো রাষ্ট্রের জন্য আপনার বেঁচে থাকতে হয় বা রাষ্ট্রের জন্য দায়িত্ব পালন করতে হয়। তারেক রহমান বিএনপিকে একটা মানে মোটামুটি উজ্জীবিত করা, পুনরুজ্জীবিত করা এবং বিএনপিকে আন্দোলনের জন্য তৈরি করা এবং বিএনপির ব্যাপক জনপ্রিয়তাকে আপনার ভিত্তির উপর দাঁড় করানো, এটা তারেক রহমানের একটা অবদান ছিল। তিনি আপনার বাংলাদেশি সময় সকাল 10টা থেকে শুরু করে বাংলাদেশি সময় রাত 2টা পর্যন্ত নিরলসভাবে শুধু বাংলাদেশের প্রতি প্রান্তরে উনি বিভিন্ন নেতাকর্মীদের সাথে প্রতিনিয়ত কথা বলেন এবং উনি একদম কন্টিনিউ কিন্তু টেলিফোনে হাইকমান্ড যেটি বলছে যে মানে খুব দ্রুত, অর্থাৎ এবং আমরা আশা করছি উনি খুব দ্রুতই চলে আসবেন এবং ওনার নিরাপত্তা এবং অন্যান্য কোনো সমস্যা থাকলে রাষ্ট্র সেটা দেখবেন। উনি বেগম খালেদা জিয়াকে এসএসএফের নিরাপত্তা দিয়েছেন। ভারতেও বিভিন্ন রাজনৈতিক দলদেরকে ব্ল্যাক জেট ক্যাটাগরি বা বিভিন্ন ক্যাটাগরির নিরাপত্তা দেন এবং সর্বোচ্চ একটা রাজনৈতিক দলের প্রধান হিসাবে বা উপপ্রধান হিসাবে বেগম জিয়া রহমানের সুপুত্র হিসাবে তারেক রহমানকে সরকার আপনার রাষ্ট্র একদম যথাযথ রাষ্ট্রীয় নিরাপত্তা দেবেন, এটা আমরা আশা করছি এবং আমরা খুব অধীর আগ্রহে সমস্ত জাতির মতো আমরা অপেক্ষা করছি তারেক রহমান যেন বীরের বেশে বাংলাদেশে ফিরে আসে। ধন্যবাদ আপনাকে। আসলে সময় একেবারে সংক্ষিপ্ত। অধ্যাপক আব্দুল লতিফ মাসুম, তারেক রহমানের ফেরার প্রসঙ্গে যদি কিছু যুক্ত করেন। তারেক রহমান দীর্ঘদিন ধরে মানে বিএনপি নেতৃত্ব দিচ্ছিলেন এবং সফলভাবে এই বিএনপিকে একটা প্রান্ত সীমায় স্থাপন করেছেন, যেটি গৌরবের। এবং আমরা একটু আগেই শুনলাম যে এটা নিরঙ্কুশ বিজয়ের অপেক্ষা করছেন। সেই বিজয়ের অপেক্ষাটা তারেক রহমানের কার্যক্রম বা তার কৌশল, তার বিচার্য বিষয়ের মধ্যেই হয়েছে। এখন তারেক রহমান আসবেন এবং আমাদের সকলেরই ধারণা ছিল যে 5ই আগস্টের পরের যে কোনো সময় তিনি আসবেন এবং আমার এরকম ধারণা ছিল যে যেহেতু তিনি কয়েকটি মামলায় অভিযুক্ত আছেন, সেই মামলাগুলো অতিক্রান্ত হলে বা মামলাগুলো মানে উদ্র হলে বা মীমাংসা হলে তিনি আসবেন। এরপরেও আবার যখন তার আসতে দেরি হচ্ছে, তখন বিশেষ করে গত 2-3 দিন আগে তিনি যে একটা স্ট্যাটাস দিয়েছেন, সেটি আমাদেরকে আমি এর কোনো ব্যাখ্যা খুঁজে পাই না। অর্থাৎ আমার বিদ্যা বুদ্ধি কুলায় না যে উনি কি কারণে দেশে আসতে পারছেন না। তিনি বলেছেন যে ব্যক্তিগতভাবে তার নিয়ন্ত্রণের বাইরে বিষয় এবং আমরা বুঝি যে আন্তর্জাতিক আইন, দেশের অবস্থা, আমরা অনুমান করতে পারি যে তার ধরেন ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টি যদি আমরা চিন্তা করি গভীরভাবে, সেটা একটি বিষয়, অবশ্যই একটি চিন্তার বিষয়, অবশ্যই একটি সিদ্ধান্তের বিষয়। আপনাদের মনে করিয়ে দিই যে ফিলিপাইনে একইনো ওই স্টাইলে বিদেশ থেকে ফেরার পরেই এয়ারপোর্টে তাকে গুলি করে হত্যা করা হয়। তো সেটি একটি উদাহরণ করা যায়। একইনো পরে খালেদা জিয়ার স্টাইলে প্রেসিডেন্ট হয়েছিলেন। এখন এইরকম কোনো ভীতি বা মানে প্রতিবেশী 3টি ফ্যাক্টর হতে পারে। একটা হলো প্রতিবেশী, আরেকটি হলো ওয়েস্ট, আরেকটি হলো দেশজ অভ্যন্তরীণ। এই যে কোনো একটা ফ্যাক্টর হয়তো তারপরে আপনি যেটি বলছেন সংকটটা নিরাপত্তারই সংকট, মূলত শেষ পর্যন্ত সেই একই কথা বলা যায় যে নিরাপত্তা বিষয়ে তার শঙ্কা আছে এবং আমরা জাতি নিশ্চিত হতে চাচ্ছি তার নিরাপত্তা সম্পর্কে। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে। আসলে সময় সংক্ষিপ্ত, আর বিস্তারিত আলোচনা করা যেত। দর্শক, আরেকটা বিরতি নিচ্ছি, বিরতি থেকে এসে আবার কথা হবে। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন RSA জনতন্ত্র গণতন্ত্র। কথা বলছিলাম বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। শেষ পর্বে আছি, সময় সংক্ষিপ্ত। মোশাররফ আহমেদ ঠাকুর শেষ করবেন। ধন্যবাদ আপনাকে। আমি মনে করি যে আজকে সারা বাংলাদেশে দলমত নির্বিশেষে সবাই দোয়া করছেন। বিএনপি এই জায়গাতে জনগণের মনোযোগটা আমি মনে করি তারা আকর্ষণ করবেন, যে সবাইকে বলবেন দোয়ার জন্য, নিজেরা দোয়া করবেন। এবং আমি মনে করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের জাতীয় ঐক্যের প্রতীক এবং তাকে ইতিমধ্যে যে ভিভিআইপি ঘোষণা করা হয়েছে, এই মর্যাদা বিএনপির লোকজন সবাই মিলে এটা রক্ষা করবেন, দেশনেত্রীর এই মর্যাদাটা। এবং তিনি আমাদের জাতীয় ঐক্যের প্রতীক। শুধু তিনি বিএনপির সম্পদ নন, তিনি বাংলাদেশের গণতন্ত্র এবং বাংলাদেশের জাতীয় ঐক্যের জন্য সম্পদ। এইটা বিবেচনায় যেন রাখেন সবাই নেতাকর্মীরা। আমি এইটুকুন আহ্বান জানাবো এবং সবাইকে প্রত্যেককে বলবো যে প্রত্যেক ওয়াক্ত নামাজের শেষে আপনারা দোয়া করবেন
যারা অন্য ধর্মের আছেন তাদের তারা প্রার্থনা করবেন, সাদাত হোসেন এটাই আমার আহ্বান। দেখুন, এখন তো নির্বাচনও সামনে, মানে ফেব্রুয়ারি মাসের 7 থেকে 10 তারিখ ভিতরে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে বা নিশ্চিত সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আমাদেরকে নির্বাচনী কর্মকাণ্ড চালিয়ে যেতে হবে। পাশাপাশি আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যেন আল্লাহ তাআলা এবং যে জায়গায় হায়াত দারাজ করুক। এখন নির্বাচনটা ছাড়া কোনো বিকল্প নাই। এখন এই মুহূর্তে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এই অন্তর্বর্তীকালীন সরকার আসলে একদম দেশটাকে একদম ডুবিয়ে দিয়েছেন। সেখান থেকে আমরা চাই যে একটা গণতান্ত্রিক সরকার, একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল ক্ষমতায় আসুক। তো সুতরাং এই প্রেক্ষিতে কেউ যেন নির্বাচন নিয়ে কোনো রকম চক্রান্ত ষড়যন্ত্র করতে না পারে, সে ব্যাপারেও আমাদের সমস্ত সারা জাতিকে সজাগ থাকতে হবে। আমি মোশাররফ ঠাকুরের এই কথাটার উপর বেশি গুরুত্ব আরোপ করতে চাই যে তিনি জাতীয় ঐক্যের প্রতীক। ব্যাপারটা হলে বাংলাদেশের পলিটিক্স ডিভাইডেড অ্যান্ড সাবডিভাইডেড, ফ্র্যাগমেন্টেড। এই ফ্র্যাগমেন্টেড অবস্থায় মানে অনেকেই এরকম বলেন যে রাজনীতিকদের একত্রে রাখা আর সোনা ব্যাংক এক পাল্লায় মাপার সমান কথা। সেইখানে এখনই না, এখন তো একটা পরিণত সময় তিনি জাতীয় ঐক্যের প্রতীক হিসাবে প্রতিষ্ঠিত হয়েছেন, কিন্তু তিনি তার কর্মজীবনে, তিনি রাজনৈতিক জীবনে কোনো দিনই নেগেটিভ পলিটিক্স করেছেন এরকম ধারণা আমার জানা নেই। বিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে, যেমন ধরেন জামাত ইসলামের সাথে সম্পর্ক বিষয় বা মানে এমনকি আপনি আওয়ামী লীগের বিষয়ে আপনি দেখেন যে কোনো রকম দুষ্ট কুরুচিপূর্ণ কথা তিনি কখনোই উচ্চারণ করেন। এমনকি এই 5ই আগস্টে ওই নেত্রীর পলায়নের পরেও তিনি কোনো রকম অরুচিকর বা কোনো শিষ্টাচার বহির্ভূত কথা বলেননি। একটি মডেল, বিফোর আস ইন বাংলাদেশ পলিটিক্স। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকেই আমাদের স্টুডিওতে এসে কথা বলার জন্য। দর্শক, বেগম খালেদা জিয়া যেই পরিস্থিতিতে আছেন, তার শারীরিক অবস্থা যে অবস্থায় আছে, আসলে এই সময়ে এই বিষয়ে তাকে যারা ভালোবাসেন, যারা পছন্দ করেন, তাদের আসলে সেইভাবে বলারও কিছু থাকে না। আর সব যেন স্থবির হয়ে আছে, সবাই তাকিয়ে আছে এবার কেয়ার হাসপাতালের দিকে, যে তিনি সুস্থ হয়ে ফিরবেন। সামনে নির্বাচনটি সুন্দরভাবে অনুষ্ঠিত হবে, সেই প্রত্যাশা সবারও। আজকের আয়োজন এখানে শেষ করছি। স্থবিরতা কেটে যাক, এটি প্রত্যাশা। ভালো থাকবেন সবাই।